তোর বাড়িয়ে দেওয়া হাত ধরবো না, আমি নিজে থেকে হাত বাড়িয়ে ধরে নেব আমার জিনিস। এবার আর কথা নয়, চুপচাপ হাঁট। প্রিয়ার কিছু বলল না। এমন কাণ্ডে একটু হাসিও পেল, তবে নিজেকে সংযত রেখে এগিয়ে চলল সামনে। শুনশান সড়কে অনুভূতির বর্ষণে দুজন গা ভাসিয়ে এগিয়ে চলল বাড়ির পথে। রাত বাজে প্রায় 11:15। অন্ধকার ঘরে লুমিনাস ক্লকের জলে সময়টাতে একবার চোখ বুলিয়ে নিল অর্ণব। বিছানাতে গা এড়িয়েছে সে কখন, অথচ ঘুম বাবাজি এখনো চোখে ধরা দিচ্ছে না। বড় সুন্দর চোখ দুটো পলকহীন তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। ক্ষণে ক্ষণে শুষ্ক ঢোক গেলে যাচ্ছে। অস্বস্তিতে গাঢ় হয়ে আছে শরীর। নিজের শরীরের ওপর নারীদেহের উপস্থিতি তাকে বড্ড জ্বালাচ্ছে। ঘুরে ফিরে কেমন অবাধ্য চিন্তাগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। স্নেহার ছোট্ট পাটা অর্ণবের মেদহীন পেটের উপর রাখা, এই নিয়েই অর্ণবের যত জ্বালা। বিয়ের এতদিন হলেও তারা এত কাছাকাছি আসেনি কখনো। অর্ণব কাছে যায়নি, স্নেহাও তো কোনো অভিযোগ তোলেনি। আজ ঘুমের তালে মেয়েটা যে কখন এত কাছে চলে এলো, এখন পা সরাবে কি করে? স্নেহার পাজামাটা হাঁটুর উপরে উঠে গেছে। এবার হাঁটুর নিচে হাত দিয়ে সরাতে গেলে উন্মুক্ত পায়ে হাত পড়বে। আবার হাঁটুর উপরেও হাত রাখতে ইচ্ছে করছে না। অস্বস্তি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে অর্ণবের। পাশে এমন রমণী নিয়ে ঘুমানো যায় নাকি? তাও যদি থাকে সে এত কাছে। অর্ণব ভাবল ডাকবে স্নেহাকে, করল তাই। চাপা স্বরে ডেকে উঠল তাকে। স্নেহা, স্নেহা শুনতে পাচ্ছ? তোমার পাটা সরাবে, আমার ঘুম হচ্ছে না। কোনো ফয়দা হলো না। এত ডাকেও উঠল না, উল্টো আরও কাছে এলো। অর্ণবকে কোলবালিশ ভেবে দুহাতে চাপড়ে ধরে পাও আরও শক্তভাবে রাখে। মাথা ঠেকিয়ে দেয় বুকের কাছে। তবে অর্ণব চিত হয়ে শোয়ায় তেমন জুত করতে পারছে না সে। এদিকে অর্ণবের 12টা বেজে যাচ্ছে। কথা বলা বন্ধ হয়ে গেছে, শ্বাস ভারী হয়ে এসেছে। মনে হয় এখনই দম বেরিয়ে মরে যাবে সে। এসি চালিত রোমের মধ্যেও মিনিটের মাঝেই তরতরিয়ে ঘেমে ওঠে তার শরীর। উফ, এই মেয়ে মানুষের এত শক্তি! নিমেষেই একটা পুরুষের শরীরে ঘাম ঝরিয়ে দিতে পারে। এখন সে কি করবে? প্রথমেই সে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলো। ভাবলো, এটা তো কোনো পরনারী নয়, এ তোর বিয়ে করা বউ। তোর সম্পূর্ণ অধিকার আছে তাকে স্পর্শ করার। এভাবে দ্বিধা কাটিয়ে ডাকতে চায় তাকে, কিন্তু মুখটা চুল দিয়ে একদম ঢেকে গেছে স্নেহার। সে এক হাতে আলগোছে চুলগুলো সব সরিয়ে দেয় স্নেহার মুখ হতে। তৎক্ষণাৎ বেরিয়ে আসে সুন্দর কোমল নিষ্পাপ এক চেহারা। অন্ধকারের মাঝে বাইরের স্বল্প আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে তাকে। চেহারায় বাচ্চা বাচ্চা ভাব আছে মেয়েটার, দেখলেই স্নেহ জাগে। বারবার মুখ থেকে ওই একটাই শব্দ আসে, স্নেহময়ী। অর্ণব চটা হাতটা ওই কোমল গালে রাখলো, হালকা ঝাঁকিয়ে ডাকলো তাকে। স্নেহময়ী, না মানে স্নেহা। স্নেহা, একটু উঠবে? তুমি আমাকে ধরে আসছো, আমার অস্বস্তি হচ্ছে। স্নেহা কি আদতে এই দুনিয়ায় আছে? সে রং বেরঙের স্বপ্ন দেখতে মশগুল। অর্ণবেটাকে একটু নড়ে উঠলো, এবার মাথা উঁচিয়ে অর্ণবের বুকের উপর ভালোভাবে রাখলো। অর্ণবের হার্টবিট ফাস্ট হয়। স্নেহময়ীকে শুনতে পাচ্ছে হৃদয়ের গতি। হয়তো শুনতে পাচ্ছে, কিন্তু মস্তিষ্ক ধারণ করতে পারছে না। কিন্তু অর্ণব তো স্পষ্ট বুঝতে পারছে তার হার্টটা আর তার সাথে নেই। একা একাই কেমন জোরে বিট করেছে দেখো। গলাকাটা মুরগির মতো ভেতর ভেতর ছটফট করলেও বাহিরে সে স্বাভাবিক। সে তুতলিয়ে আরেকবার ডাকলো। স্নেহা, শুনছো? স্নেহা শুনল কিনা বোঝা মুশকিল, তবে মুখ ফুটে অস্পষ্ট কিছু বলল। আপনি অন্য কাউকে ভালোবাসেন, আমাকে কেন বাসেন না অর্ণব? আমার কষ্ট হয়, আমাকে কবে একটু ভালোবাসবেন? অর্ণব থমকে যায়, হার্টবিট করা মিস করে দেয়। মেয়েটা কি এটা সজ্ঞানে বললো নাকি স্বপ্নে? তবে যাই হোক, কথাগুলো শুনে একটু হাসি পেল অর্ণবের। একটু লজ্জাসুলভ ভাব ফুটিয়ে কোনো মতে বলল। এভাবে ধরে রাখলে ভালোবাসা বোধহয় সময় লাগবে না স্নেহময়ী। প্রিয়া অস্থির পায়ে অন্তুর দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দেবে কি দেবে না করে করে টোকা দিয়েই ফেলল। মিনিট কয়েকের মাথায় অন্তু এসে দরজা খুলে দাঁড়ায়। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তাকের ডগাটা লাল হয়ে আছে, চোখও লাল লাল দেখাচ্ছে। বোধহয় মাত্রই শুয়েছিল। সে এত রাতে প্রিয়াকে দেখে বলল। তুই এখানে এত রাতে কি চাই?
গম্ভীর স্বরের কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেলল প্রিয়া। মুখ বাঁকিয়ে কিছু বলবে তার আগেই অন্তুর জব্বর একটা হাঁচি দিল। প্রিয়া আটকে উঠে হঠাৎ হাঁচিতে অন্তুর হাতের রুমালটা নাকে চেপে ধরল। বৃষ্টিতে ভিজে তারও অবস্থা প্রায় খারাপের সাথে। ক্ষণে ক্ষণে হাঁচি দিচ্ছে, নাকে পানি পড়ছে, নাক মুছতে মুছতে ডগাটা লাল করে ফেলেছে। প্রিয়া চিন্তিত হয়, কোনো কিছু না ভেবেই হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অন্তুর কপাল। অন্তু অবাক চোখে তাকায়। তাদের মাঝের দূরত্ব খুব বেশি নয়, কাছে এসে কপাল ছোঁয়ার মাঝের দূরত্ব কম। এত কাছাকাছি থেকে ওই কোমল মুখটায় নিজের জন্য চিন্তা দেখে মুগ্ধ হয় অন্তু। মোহগ্রস্ত সেই চাউনি উপেক্ষা করে প্রিয়া তার কপালের তাপমাত্রা বুঝে নিতে ব্যস্ত। শরীরে জ্বর ভাব, হালকা গরম আপাতত, তবে বোঝাই যাচ্ছে রাতের দিকে জ্বরটা ভালোভাবেই আসবে। কপাল থেকে হাতটা সরিয়ে চিন্তিত সুরে বলল, তোমারও তো জ্বর আসবে মনে হয়। অন্তর চাহনিতে হঠাৎ চোখ পড়তেই তুতলে যায় প্রিয়া। ওভাবে তাকিয়ে থাকার কি আছে, কপালটাই তো ছুঁয়েছে। সে এদিক ওদিক তাকিয়ে হালকা কেশে বলল, এভাবে তাকাবে না তো, অন্যদিকে তাকাও। অন্ত চোখ নামিয়ে নেয়, ঠোঁট কামড়ে হাসলো একটু, বুকের কাছে দুহাত ভাঁজ করে বলল, আচ্ছা তাকাবো না, শুধু দেখবো। এখন বল, কি চাই এত রাতে? প্রিয়া এবার আসল কথায় আসতে চায়। পিরিতির কথা শোনার সময় আছে নাকি এখন? কিন্তু সে অন্তর দিকে আর তাকালো না, নিচে তাকিয়ে বলল, পার্থ ভাই তো জ্বর এসেছে। বাকি কথা বলার আগেই অন্ত বিচলিত হয়ে বলল, কি বলিস? ভাইয়ের জ্বর এলো কি করে? বৃষ্টিতে ভিজেছে নাকি? হ্যাঁ, বাবু বললো আজ ভিজেছে দুপুরের পর। এখন তো গা কাঁপিয়ে জ্বর এসেছে। তুমি তো জানোই ভাইয়ের জ্বর কেমন। বাবু বড় আম্মুকেও জানাতে দিল না। এই রাতটুকুতে তাকে আরও টেনশন দিতে চায় না। মেডিসিনও দেখলাম সব শেষ হয়ে গেছে। তোমার কাছে প্যারাসিটামল হবে? অন্ত একটু ভেবে বলল, আমার কাছে তো নেই, থাকলে আমিই খেতাম। এখন কি করি? একটা কাজ করবে, আমি পার্থ ভাইয়ের গাড়ির চাবিটা এনে দিই। তুমি সামনের রিয়াজুল আঙ্কেলের ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে এসো। আঙ্কেলের দোকান 12টা অবধি তো খোলাই থাকে, এখন খোলা আছে, নিয়ে এসো। অন্ত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, চাবি টান, আমি নিয়ে আসছি। সম্মতি পেয়ে প্রিয়া এক দৌড়ে চলে যায় চাবি আনতে। মিনিটের মাথায় গাড়ির চাবিটা নিয়ে হাজির হয় সামনে। অন্ত চাবিটা নিয়েই বেরিয়ে পড়ল, কিছু বললও না প্রিয়াকে। এটা দেখে বোধহয় একটু মন খারাপও হলো তার। বেশ অনেকক্ষণ হয়ে যায়, তবে অন্ত এখনও ফিরছে না। এতক্ষণ তো লাগার কথা না, এই তো 5 মিনিটের রাস্তা, অথচ 20 মিনিট হতে চললো অন্তর খবর নেই। ঠিক আছে তো ছেলেটা, ওরও তো জ্বর ভাব শরীরে। এই অবস্থায় বাইরে পাঠানো কি ঠিক হলো? যদি খারাপ কিছু ঘটে যায়? অজানার শঙ্কায় মন থিতিয়ে আসে প্রিয়ার। ভয় ক্রমশই বাড়তেই থাকে। এত দেরি করছে কেন অন্ধের বাচ্চা? প্রিয়াকে কি হার্ট অ্যাটাক করিয়ে মারতে চায় নাকি? সে অস্থির পায়ে করিডোরের এদিক থেকে ওদিক পায়চারি করে যাচ্ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করছে। মনে মনে প্রার্থনা করার সাথে সাথে বাইরে থেকে গাড়ির আওয়াজ শুনতে পেল। বুকে হাত রেখে ভয়ের শ্বাসটা বের করে দিল বাইরে। অস্থির চিত্তে চপল পায়ে দৌড়ে গেল নিচে। আগেই দরজা খুলল না। দরজায় আস্তে দুটো টোকা পড়লে ঝটপট খুলে ফেলল সেটা। অন্তুকে দেখে শান্ত হলো চোখ দুটো। তবে চিন্তা বশত সে রাগ হলো, সেটা উগড়ে দিল অন্তুর উপর। খ্যাক করে বলে উঠল, আল্লাহ, এবারের মতো অন্ধকারকে সহি সালামত ফিরিয়ে দাও। এরপর আর কখনো এত রাতে কোথাও পাঠাবো না। প্লিজ ফিরিয়ে দাও, আমার মন কেমন করছে। কোথায় ছিলে তুমি? মাথায় সেন্স নেই? আসতে যেতে 10 মিনিটের রাস্তা, তুমি 20 মিনিট পার করে ফেললে। আমার চিন্তা হয় না তোমার জন্য যে কেউ অপেক্ষা করছে সে কেন? আর বলতে দিল না। অন্তু এগিয়ে এসে প্রিয়ার কোমল ঠোঁট চেপে ধরল হাতে, কাছাকাছি থেকে বলল, শ্বশুর শ্বশুর আস্তে, সবাই উঠে যাবে। আমার জন্য এত চিন্তা কেন হচ্ছিল তোর? আমার জন্য অপেক্ষা করতে হবে কেন? প্রিয়া জোর করে একটু ঢোক গিলে গলাটা ভেজালো। দুজনের মাঝের দূরত্ব এত কম যে অন্তর গরম শরীরের তাপ অনুভব করতে পারছে না। সে রক্তাভ চোখ দুটোতে কেমন কাতরতা। তার তপ্ত শ্বাস আশ্রে পড়ছে প্রিয়ার মুখে। ভালো ফ্যাসাদে পড়ল তো, বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। কথা আটকে যাচ্ছে, অথচ তাকে নাকি এগুলোর উত্তর দিতে হবে। কিন্তু ও কি উত্তর দেবে? সে বোকার মতো কিছুক্ষণ অন্তর দিকে তাকিয়ে থেকে মনে মনে কিছু ভাবলো। গাল থেকে অন্তর হাতটা সরিয়ে ধীর স্বরে তেজ নিয়ে বলল, চিন্তা হবে না, জ্বর শরীরে তোমাকে বাইরে পাঠালাম আমি। তোমার কিছু হয়ে গেলে কার দোষ হতো? আমারই তো। আর অপেক্ষা করবো না মানে? ভাইকে ওষুধ দিতে হবে না? শুধু এজন্যই? হ্যাঁ, তার কি হবে? ওষুধ এনেছো? দাও আমাকে, তুমি একটা খেয়ে নিও, নয়তো রাতে জ্বর আসবে। অন্ত জহুরি নজরে তাকায়, চতুরতার সাথে বলে,
কথাটুকু বলে অন্তর হাত থেকে ওষুধের প্যাকেটটা নিজেই নিয়ে নিল। জলদি জলদি কেটে পড়তে চাইলো এখান থেকে। আর একটু দাঁড়িয়ে থাকলে প্রিয়ার চোরা অনুভূতিগুলো ধরা পড়ে যাবে, তাই অন্তকে রেখেই হাঁটা দিল সামনে। অন্ত দরজা আটকে হাসতে হাসতে ওর পেছন পেছন চলে যায় উপরে। তার কি আর বোঝার বাকি আছে এসব? হয়তো একটু বাকি আছে, ওই একটুটাও পূরণ হয়ে যাবে প্রিয়ার সেই জাদুকরি 3 শব্দে। আদতে মেয়েটা কখনো বলবে ওই শব্দগুলো? গায়ে কম হলেও 100 এর ওপরে জ্বর। তাপমাত্রা দেখেই বোঝা যাচ্ছে জ্বরের তীব্রতা। গায়ে মোটা দুটো কাঁথা জড়িয়ে দিয়েছে পার্থর। অন্তর আনা ওষুধ পুষ্প খাইয়ে দিল পার্থকে। ওষুধের পাতাটা অন্তর হাতে বুঝিয়ে দিয়ে বলল, এখান থেকে তুই ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়। গায়ে জ্বর আসবে ভাইয়ের মতো। প্রিয়া, তুইও রুমে চলে যা, অনেক রাত হয়েছে, সকালে কলেজে যেতে হবে তোকে। অন্তপ্রিয়া দুজন ভাইকে আরেকবার দেখে লক্ষ্মী বাচ্চার মতো কথা শুনে বেরিয়ে গেল রুম থেকে। পুষ্প দরজাটা আটকে এসে পার্থর মাথার কাছে বসলো। একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে রেখেছে, তার সাথে ছোট্ট এক টুকরো কাপড়। বিছানায় বসে পার্থর গরম কপালে ভেজা কাপড়ের টুকরো রেখে জলপট্টি দেওয়া শুরু করলো। পার্থর চোখ দুটো বুজে রাখা ছিল, সে আস্তে করে লাল লাল চোখ দুটো খুলল। এক হাত উঠিয়ে কপালের কাছে পুষ্পর হাতটা চেপে ধরলো রুক্ষ গলায় কোনো মতে বলল, এগুলোর প্রয়োজন নেই, তুই আমার কাছে শুয়ে থাক। পুষ্প রাগ দেখালো, হাত ছাড়িয়ে কর্কশ গলায় বলল, ছাড়ুন, আপনাকে বলেছিলাম না ভিজবেন না, তবুও ভিজলেন। শরীরের জোর দেখালেন তখন। এখন দেখুন তো নিজেকে, কেমন নেতিয়ে আছেন বিছানায়। এভাবে আপনাকে দেখতে কি আমার ভালো লাগে? রাগে অভিমানে পুষ্পর এখন নিজেকেই থাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল বৃষ্টি দেখে এত খুশি হওয়ার? পার্থ বুঝলো পুষ্পর অভিমান, তবে তেমন কিছু বলল না। আবারও হাত ঠেলে পানির বাতিটা সরিয়ে দেয়, ভাঙা গলায় বলে, বলেছি এখানে আয়, সরা এগুলোকে। আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়। আমার উষ্ণতাটুকু তোর মাঝে মিশিয়ে দিতে চাই। তোর সাথে আমাকে একটু ঘুমোতে দে। পুষ্প আর কিছু বলার অবকাশ পেল না। পানি শুদ্ধ বাটিটা সাইড টেবিলে রেখে দেয়, কাঁথার নিচে ঢুকে পড়ে ত্রস্ত। পার্থর গরম শরীরে জড়িয়ে ধরে তাকে। একজন স্বাভাবিক মানুষের কাছে জ্বরের এই উষ্ণতা খুবই তীব্র। পুষ্পর গরম অনুভব হলো প্রচুর, তবুও কিছু বলল না। পার্থর জন্য এটুকু উষ্ণতা কোনো ব্যাপারই না। সে আস্তে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিল শুধু। পার্থ একটু শান্তি পেতেই ঘুমোতে চাইল। কিছুক্ষণ পরে হঠাৎ টের পেল পার্থর উষ্ণ হাত পুষ্পর পেটের উপর নাড়াচাড়া করছে, বিড়বিড় করে কিছু বলছে। পুষ্প শুনতে পায় না সে কথা। পার্থর মুখে আলতো হাত রেখে ডাকে তাকে, কিন্তু তার তেমন হুঁশ নেই। শেষে পুষ্প মাথাটা একটু নিচু করে শুনতে চায় কি বলছে। পার্থ আবারও বিড়বিড় করে বলল, কিচ্ছু হবে না বাবা, বাবা আছে তো। তোমার আর আমার মায়ের কিছু হতে দিবে না। কথাটুকু বলল ঘুম জড়ানো ভাঙা কণ্ঠে। পুষ্প এবার স্পষ্ট শুনতে পেল সব। ভ্রু কুঁচকে পার্থকে ডেকে বলল, পার্থ ভাই, কি হয়েছে? আপনি এমন কেন বলছেন? পার্থর হুঁশ নেই। জ্বরের তোপে অচেতন ভঙ্গিমায় পুষ্পর পেটে হাত ছোঁয়াচ্ছে এবং আওড়াচ্ছে। বাবা, আমার বাবা, তুমি পৃথিবীতে আলো দেখবে বাবা। তোমাদের কিচ্ছু হবে না, ভয় পেও না। এটুকু কথা বলতে অনেক সময় নিচ্ছে পার্থ। পুষ্পর কাছে কথাগুলো সুবিধার ঠেকছে না। মানুষ নেশাগ্রস্ত হয়ে যেমন সব সত্যি কথা উগরে দেয়, পার্থরও জ্বরে পড়লে আবল তাবল কথা বলতে থাকে। তনে সেগুলো হয় ওর মনের ভেতরে সব সত্য কথা, যে কথা সে কাউকে জানায় না, শুধু জ্বর এলেই উগরে দেয়। পুষ্প একটু আলগা হয়ে উঠতে চাইল, কিন্তু পার্থ উঠতে দেয় না। তার কাছে থেকে কেউ সরে যাচ্ছে বুঝতে পেরে জাপটে ধরে পুষ্পকে। বিড়বিড় করে ফের শোধায়, যাস না ফুল, আমাকে ছেড়ে যাস না। ডাক্তার বলেছে একবার ছেড়ে গেলে আর ফিরে পাবো না। প্লিজ যাস না। পুষ্প শুকনো ঢোক গিলে বুঝতে পারছে না বিষয়টা কতটা সিরিয়াস। পার্থ এমন সব কথা কেন বলছে? সে তার গালে হাত রেখে বুঝিয়ে বলে, কোথাও যাব না পার্থ ভাই, আমি তো এইখানেই আপনার কাছেই আছি। ডক্টর কি বলেছে আপনাকে? পার্থ অস্পষ্টে শুধু বলল। হেমাটোমা। পুষ্প বুঝতে না পেরে বলল। কি টমা? পার্থ আর উত্তর দিল না। পুষ্প গাল ধরে ঝাঁকিয়ে ফের বলল, আমার রিপোর্ট এসেছে তাই না? আপনি বললেন না যে রিপোর্ট এসেছে? রিপোর্টে খারাপ কিছু এসেছে? পার্থ একটু একটু করে বলল। রিপোর্ট? ওটা কেন হলো তোর? আমার কেন হলো না? কথাগুলো অস্পষ্ট, বোঝা গেল না খুব একটা। তবে পুষ্প এবার শিওর খারাপ কিছু হয়েছে। পার্থ রিপোর্টটা হাতে পেয়েছে অবশ্যই, অথচ পুষ্পকে জানালো না। ঘাবলা নিশ্চয়ই আছে।
সে আর কিছু বলল না। পার্থকে শান্ত করলো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। বেশ অনেকক্ষণ পর পার্থ চুপ হলো, ঘুমে একেবারে বোধ হয়ে গেল। এভাবে পুষ্প উঠে যায় আলগোছে। এবার চিরুনি তল্লাশি করবে কোথায় ওর টেস্টের রিপোর্টগুলো। খাট থেকে শুরু করে ঘরের প্রতিটি জিনিসই দেখা শেষ করলো, কিন্তু কোথাও কোনো রিপোর্টের ফাইল পেল না। এমন আর কোথায় খুঁজবে সে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকলো। হঠাৎ চোখ গেল খুলে রাখা আলমারির একটা ফাইলের উপর। ফাইলগুলো তো সব শুধু উপরে উপরেই দেখা দিল। পার্থর অফিসের ফাইল সবগুলো, তাই ভেতরে ঘাটেনি। হসপিটালেরটা তো আলাদাই থাকবে, কিন্তু এগুলো কি একবার ভেতরেও দেখা উচিত? দোনামোনা করে গেল ভেতরে চেক করতে। অনেকগুলো ফাইল রাখা সেখানে, একটা একটা করে খুলে দেখতে থাকলো, কিন্তু কিছুই পেল না। হুট করে একটা ফাইল খুলে চোখ আটকে গেল। উপরে হসপিটালের নাম লেখা। এই হসপিটালে তো গিয়েছিল তারা। ঝটপট চোখ বুলালো পুরো রিপোর্টের উপর। সবার আগে চোখ আটকালো নিজের নামের উপর। বুকটা দুরু দুরু করছে। এরই মাঝে চোখ পড়ল ডায়াগনোসিসের নিচে লেখা রোগের নামের উপর, ক্রনিক সাবডুরাল হেমাটোমা। নামটা যেন জলজল করছে, সাথে সাথে অশ্রুতে জলজল করে উঠে পুষ্পর চোখ। তাহলে ব্যাপারটা এখানেই। পার্থর অস্বাভাবিক আচরণের হেতুটা তবে এখান থেকেই তৈরি। সে পাতলা কাগজটা থেকে সিক্ত চোখ উঠিয়ে বিছানায় নেতিয়ে থাকা পার্থর দিকে তাকালো একবার। হাত আপনা আপনি চলে গেল নিজের পেটের উপর। এটা কেমন রোগ? এ রোগ কেন তার হলো? তাহলে মাথা ঘোরা অজ্ঞান হওয়াটা কি শুধু প্রেগনেন্সির জন্য নয়? এর কারণে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? পার্থ ভাই, তবে কেন বারবার বাচ্চাটাকে ডেকে অভয় দিল? ভয়ের কিছু আছে বলে? দুদিন পর সব স্বাভাবিক। পার্থর গায়ে জ্বর নেই। অস্বাভাবিকভাবে এই প্রথমবার বোধহয় দুদিনেই জ্বরের কবল থেকে বেঁচে গেল সে। বলে না, মনের জোরই সবচেয়ে বড় জোর, ঠিক তেমন পার্থর মনের জোরই তার সুস্থতার কারণ। জ্বর হওয়ার পর বুঝেছে এই সময়ে বৃষ্টিতে ভেজা একদমই উচিত হয়নি। এই সময় আবেগ দিয়ে কাজ করলে চলবে না। এখন পুষ্পর পার্থকে প্রয়োজন, অথচ দুদিন যাবৎ ও নিজেই সেবা নিচ্ছে পুষ্পর থেকে। তাই নিজ থেকেই নিজের মনোবল বাড়িয়ে নিজেকে আগাগোড়া সুস্থ করে নিয়েছে সে। এবার সমস্ত ফোকাস পুষ্পর উপর। সকালের সূর্যটা উঠেছে অনেকক্ষণ। সূর্যটার এবার মাথার উপরে যাওয়ার পালা। পার্থ শটান দাঁড়িয়ে আছে নিজের রুমের বারান্দায়। চোখ আটকে আছে গ্রিল পেরিয়ে রাস্তার উপর। গায়ের সাদা শার্ট, কালো প্যান্ট, ফর্মাল গেট আপেই আছে। বাইরে কোথাও যাবে বোধহয়। এক হাত তার পকেটে পোড়া, অন্য হাতে কানে ফোন চেপে আছে, মুখভঙ্গি রুড়ো করে দাঁড়িয়ে। ওপাশের ব্যক্তির কথাগুলো ঠোঁট কামড়ে খুব মনোযোগ দিয়ে শুনছে। ওদিকের কথা ফুরালে এপাশ থেকে পার্থ গম্ভীর স্বরে বলে উঠল, যা লাগে সবই পাবেন। টাকা যত লাগে তত নেবেন, তবে চিকিৎসার কোনো ঘাটতি যেন না হয়। বাহির থেকে বড় বড় ভালো মানের নিউরোসার্জন ইমিডিয়েটলি বিডিতে আনার ব্যবস্থা করুন। তার ব্যাপারে কোনো কার্পণ্য নয়, কোনো কম্প্রোমাইজ নয়। বেস্ট ট্রিটমেন্ট এনশিওর করুন ডক্টর। তাকে আমার সুস্থ স্বাভাবিক চাই। আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। ওকে, থ্যাংক ইউ। টাকা আমি পাঠিয়ে দেবো, রাখছি। ভারী কিশোরে কথাগুলো শেষ করে ফোনটা পকেটে ঢুকালো পার্থ। বাইরে থেকে আসা বিশুদ্ধ হাওয়ায় দম নিল বুক ভরে। নিঃশ্বাস ছাড়ার সঙ্গে ছাড়ল কিছু অপ্রকাশিত বেদনা, যে বেদনা একান্ত নিজের মনে পুষে পুষে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কি বাঁচবো না পার্থ ভাই? হঠাৎ পরিচিত নারী কণ্ঠের আওয়াজ কর্ণকুহুর হতেই চমকে ওঠে পার্থ। তড়িৎ পেছনে ঘুরে তাকায় সে। ব্যালকনির দরজায় পুষ্পকে দাঁড়িয়ে থাকতে দেখেই ঘাবড়ে যায়। এটা তো হওয়ার কথা নয়। ও কি ফোনে বলা কথা শুনেছে সব? পার্থ কয়েকটা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করল। স্বভাবতই প্রশ্ন করল। এরকম প্রশ্ন আসছে কোথা থেকে? পুষ্পর চোখ টলমলে। সে পার্থর প্রশ্নের জবাবে গেল না। ভেঙে আসা গলায় ফের প্রশ্ন ছুড়ল, বলুন না, আমি আর বাঁচবো না? আমার বাচ্চা এই দুনিয়ার আলো দেখবে না? পার্থর এবার নিজেকে অসহায় লাগছে। ভারী হচ্ছে শ্বাস প্রশ্বাস। এত লুকোনো চুরোনো কথাগুলো সে কি করে জানলো? এবার কি হবে? কি করে সামাল দেবে? দুশ্চিন্তায় আবারও দুটো ঢোক গিলে কাপা কাপা স্বরে বলে, এসব কেন বলছিস? আমি সব জানি পার্থ, আপনি তবুও কেন লুকাচ্ছেন? কি কি করে জানলি? পুষ্প এবার তেড়ে আসে। পার্থর বুকে এলোপাথারি কিল ঘুষি দিয়ে হেসকি তুলতে তুলতে বলে, কি ভেবেছেন এত বড় জিনিস আপনি লুকিয়ে যাবেন আমি কিছু টের পাবো না? আমাকে জানালেন না কেন? আপনি একা একা কেন ভুগছেন? কেন নিজের মাঝে চেপে রেখেছেন? আমার জানার অধিকার নেই? পুষ্পর কিলঘুষি উপেক্ষা করে পার্থ তাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল শক্ত করে।
পুষ্প নড়াচড়া করতে করতে থেমে যায়। বেড়ে যায় কান্নার গতি। পার্থর বুকের কাছে শার্ট ভিজে যায় নোনা তরলে। পুষ্প দুহাতে খামচে ধরে দুপাশের শার্টের অংশ শঙ্কায় জর্জরিত মায়ের মন নিয়ে ফের বলে ওঠে, আমার বাচ্চা, আমার বাচ্চা কিছু হবে না তো? ও আমার কোলে আসবে তো? আমি মরে যাব, আপনাকে রেখে চলে যাব। বলতে বলতেই দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে পার্থকে, যেন এখান থেকে সে যাবে না। তাকে পার্থ থেকে কেউ কোথাও নিতে পারবে না। দুদিন যাবৎ পার্থ থেকে ওর জানার খবর লুকিয়ে বুঝেছে। একা একা বুকের ভেতর ভয় পোষণ করা কত কঠিন। আজ সে সুস্থ বলে আর চুপ থাকতে পারল না। সব দুর্বিষহ ব্যথা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো। অথচ পার্থ কতদিন ধরে একা একাই সব সহ্য করছে। ভাবতেই আরও হেসকে তুলে কাঁদে পুষ্প। পার্থ যথাসম্ভব নিজেকে শান্ত রাখে, কারণ সে স্বাভাবিক না থাকলে পুষ্পকে স্বাভাবিক করা যাবে না। বুকের ভিতর হতে পুষ্পর সতনু কোমল মুখটা নিজের দু হাতের আজলায় পড়ে তাকে সোজা করল, মুখোমুখি করে চোখে চোখ রেখে আশ্বাস দিল। এমন কেন ভাবছিস? সব ঠিক হবে, তোর কিচ্ছু হবে না, আমাদের বাচ্চারও কিচ্ছু হবে না। উপরওয়ালা আছেন তো, তিনি এত নিষ্ঠুর নয়, তোকে আমার থেকে এত দ্রুত কেড়ে নিবেন না সে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো, তিনি বলেছে সার্জারি করে জমাট বাঁধা রক্ত বের করে নিলেই তুই সুস্থ। দেশের বড় বড় নিউরো সার্জনদের আনা হবে তোর অপারেশনের জন্য, তুই সুস্থ হয়ে যাবি ফুল। প্লিজ নিজের মাঝে টেনশন নিস না, মস্তিষ্কে চাপ ফেলিস না, সমস্যা হবে। পার্থর হাতের তালু ভিজে যায় পুষ্পর চোখের নোনা জলে। মেয়েটা এখনো কাছে। পার্থর রাখা হাতের উপর পুষ্প নিজের হাত রাখে কান্না আটকে ভাঙা স্বরে বলে, সব দোষ আমার। আমি বলেছিলাম না আপনাকে আমার আমরণ প্রেম তৃষ্ণার্ত রেখে একদিন চলে যাব, অনেক দূর চলে যাব। কিন্তু বিশ্বাস করেন, আমি এত দূর যেতে চাইনি। আমি চাইনি আপনি আমার এমন তৃষ্ণায় ভোগেন। যদি জানতাম তবে আপনাকে ভালোবাসার সুযোগই দিতাম না। আমি নিজে থেকে পিছিয়ে যেতাম। যদি জানতাম আল্লাহ আমার শব্দগুলো এইভাবে কবুল করবে, তবে আমি কোনোদিনও এই শব্দগুলো উচ্চারণ করতাম না। আমাকে কেন চলে যেতে হবে পার্থ? আপনাকে পেয়েও কেন পাবো না বলুন তো? আমি কি এতটাই পাপী? আর কিছু বলতে দেয় না পার্থ। পুষ্পকে টেনে ফের নিজের মাঝে জড়িয়ে ধরল শক্ত হাতে। মাথার চুলের ভাঁজে চুমু দিয়ে বলল। পুষ্প হেসকি তুলে বলে, কিন্তু আমি যদি পার্থ আর বলতে দিল না। পুষ্পকে আটকে দিয়ে নিজেই বলল, এমন কথা আর একবারও বলবি না ফুল। আমি যতদিন বেঁচে থাকবো, তুই যতদিন বেঁচে থাকবি, ঠিক ততদিন আমার জন্য তোর তৃষ্ণা আমরণ প্রেম তৃষ্ণা। এই তৃষ্ণা ফুরাবার নয়। কেন চলে যাওয়ার বাহানা দিচ্ছিস? কিচ্ছু হবে না, মনোবল হারাস না। তুই ভেঙে পড়লে, স্ট্রেস নিলে তোর যেমন ক্ষতি আমাদের বাচ্চারও তেমন ক্ষতি। রোগ তো মানুষের হবেই, তাই বলে কি তার চিকিৎসা নেই? তুই সুস্থ হবি, আমাদের বাচ্চাও আসবে পৃথিবীতে। তুই শুধু নিজেকে ঠিক রাখ, প্লিজ চুপ কর। মাথা ব্যথা করবে, রাতেও তীব্র ব্যথায় ঘুমাতে পারিসনি। আমার পুষ্পর মুখখানা দুহাতে তুলে উঁচু করে রিক্ত কপালে ঠোঁট ছুঁইয়ে দেয়। আশ্বাস বাণী দিয়ে বলে, মনকে শক্ত কর, সামনে তোকে অনেক লড়তে হবে। আমাদের সংসার আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। পুষ্প কথাগুলো বুঝলো কিনা বোঝা গেল না, তবে সে চুপ হয়ে গেল। পার্থ ফের তাকে টেনে বুকের মাঝে ফেলে রাখে। বেশ অনেকক্ষণ সময় বারান্দায় কাটলো দুজনের। খুব নীরবে নিভৃতে চোখের জল ফেলে গেল পুষ্প। পার্থ ভেতর থেকে খুব শক্ত রইল। তার ভেতরে যে দ্বিগুণ ভয়। এ ভয় কারো সামনে প্রকাশ করা বারণ। দুজনেই সমান তালে ভয় পেলে কি করে চলবে? কাউকে তো স্ট্রং হতেই হবে, তবে তা মুশকিল আসান হবে। মাথার উপরে রাখা থাকা রৌদ্রেও ঝাঁজ ক্রমশই হেলে পড়ছে পশ্চিম আকাশে। প্রিয়ার কলেজ ছুটি হলো সবে। গায়ে শ্বেতরাঙা কলেজ ড্রেস, লম্বায় কোমর অবধি চুলগুলো আজ দুপাশে বেনি করে সামনে এনে রেখেছে। সাথে গলায় ঝুলছে একটা পাতলা জর্জেটের ওড়না। প্রিয়া, সিফা ও আরও কয়েকজন মেয়ে একসাথে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে গেটের পথে। সাথে সমান তালে মুখ চলছে তিন বান্ধবীর। গল্প করতে করতে হাঁটার সময় হঠাৎ একটু দূর থেকে কেউ একজন প্রিয়া বলে ডেকে ওঠে। শব্দটা অল্প হওয়ায় প্রিয়া তেমন মনোযোগ দিল না। পরপর আবারও একই ডাক ভেসে আসে একটু জোরে। এবার থেমে যায় সে। এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজে। মিনিট দুয়েকের মাথায় ছিমছাম গরনের একটা ছেলে পেছন থেকে দৌড়ে এসে দাঁড়ায় তাদের সামনে। হাঁপিয়ে গিয়ে বড় বড় শ্বাস নেয় ছেলেটা। প্রিয়া ভ্রু কুঁচকে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, কি রে রবিন, এভাবে দৌড়িয়ে এলি কেন? কি হয়েছে? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, তোর একটা ভাইয়ের নাম অন্ত না? অন্তর কথা শুনে বুক ধক করে ওঠে তার। কোনো রকমে নিজেকে সামলে বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? ওরা তো গুরুতরভাবে আহত।
প্রিয়া আটকে ওঠে, সাথে চমকে যায় পাশে থাকা দুজন বান্ধবীও। প্রিয়া বড় বড় চোখ করে অস্থিরতা নিয়ে শুধায়, কি বলছিস? কি হয়েছে? তুই কি করে জানলি? রবিন ছেলেটা একটু শান্ত হয়ে বলে, আরে আমার বড় ভাইও ওদের সাথে পড়ে। ভাইয়া কল দিয়েছে ভার্সিটিতে নাকি মারামারি হয়েছে। ওখান আমার ভাই সহ অন্ত ভাইয়াও আহত হয়েছে। আমাকে যেতে বললো সেখানে। ভাইয়াকে নিয়ে বাসায় যেতে হবে। এখন তোকে দেখলাম তাই জানালাম। তুই তোদের বাসা থেকে কাউকে পাঠিয়ে দে। ওখানে কি অবস্থা তা তো বলা যায় না। ভাইয়া বলল মারামারি নেই, তবে তারা মার খেয়েছে। প্রিয়ার মাথায় শুধু অন্তুর কথাই ভো ভো করে ঘুরছে। ও তো মারামারি করার মতো ছেলে নয়। ও কি করে মারপিটের মতো জঘন্য কাজে জড়ালো? ও তো কাউকে মারতেও পারবে না। নিজে কত মার খেয়েছে কে জানে। যদি কিছু হয়ে যায়। শঙ্কায় বুক ছলকে ওঠে তার। রবিনকে তড়িঘড়ি করে বলে, ও এখন কোথায়? এখনো ভার্সিটিতে আছে, হসপিটালে নেয়নি। কারণ বাকিটুকু শোনার আর ধৈর্য হলো না প্রিয়ার। গেটের দিকে পা বাড়িয়ে বান্ধবীদের উদ্দেশ্যে বলে গেল। তোরা থাক, আমি যাচ্ছি। হাওয়ার সাথে পা মিলিয়ে প্রাণপণে দৌড়ালো প্রিয়া। এক দৌড়ে রাস্তায় এসে থামলো। ঝটপট একটা রিক্সা দাঁড় করিয়ে ছুটে গেল আইইউবি এর উদ্দেশ্যে। রিক্সার ভেতর যতক্ষণ রইল ততক্ষণ মন শুধু অস্থির হয়ে রইল। অন্তু ঠিক আছে তো? গিয়ে কি দেখবে? রক্তমাখা অন্তু নাকি ব্যান্ডেজে মোড়ানো পঙ্গু এক অন্ত? যদি এর থেকেও বেশি খারাপ অবস্থা হয় তখন? ওকে প্রিয়া বলে ওভাবে কে ডাকবে? কে বলবে আমার অন্তপ্রিয়া ছাড়া আমি নিঃস্ব? তোকে আমার অন্তপ্রিয়া করতে চাই প্রিয়া। কে বলবে এমন মায়া ঝরানো কথাগুলো? ভাবতে ভাবতেই সরল চোখে অশ্রুরা হানা দেয়। মুহূর্তেই আবার রাগে ফেটে যায়। আকাশের রং যেমন পলকেই বদলে যায়, তেমনই প্রিয়ার মেজাজের হাল হলো। ওই গাধার বাচ্চাকে কে বলেছিল মারপিট করতে? যদি ব্যাটার কিছু হয় তবে তাকে পাটার উপর বসিয়ে পুঁতো দিয়ে ছেঁচবে সে। প্রিয়াকে জ্বালানোর মজা হাড়ে হাড়ে টের পাবে। এরকম বহু অযাচিত কথা ভাবতে ভাবতে ভার্সিটির গেটের সামনে পৌঁছালো রিস্কা। সে ত্রস্ত্র রিস্কা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দৌড় লাগায় সম্মুখ মধ্যে। মনে মনে জপতে থাকে আল্লাহর নাম। গেট মারিয়ে একটু ভেতরে ঢুকে এদিক ওদিক খুঁজতে থাকে অন্তকে, কিন্তু পায় না। ভার্সিটিতে এখন তেমন কেউ নেই। ছুটি হয়ে যাওয়ায় সবাই জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছে। সে আরও একটু এগোলো। সামনে খেয়াল পড়তেই নজর আটকে গেল। ওই তো অন্তু আসে। দূর থেকেও দেখা যাচ্ছে কপালে সাদা ব্যান্ডেজ। নিজেকে আর আটকালো না সে। চঞ্চল হরিণীর মতো ছুটে গেল অন্তুর কাছে। এক ঝাঁপে গলায় জড়িয়ে ধরে অন্তুর। হঠাৎ আক্রমণে দুকদম পিছিয়ে বন্ধুর শার্ট ধরে ফেলে অন্তু। হঠাৎ কি হলো কিছুই বুঝল না। সে বন্ধুর সাথে কথা বলতে বলতে আসছিল। হঠাৎ করে কে এসে এমন জড়িয়ে ধরল? প্রিয়ার গায়ের খুশবু আর গুনগুন করে কান্নার শব্দ শুনে অন্তুর বুঝতে একটু অসুবিধে হলো না যে এটা প্রিয়া। আচানক প্রিয়াকে এভাবে জড়িয়ে ধরতে দেখে অন্তু বোকা বনে যায়। স্তব্ধ হয়ে যায় চারিপাশ। চোখে মুখে অবিশ্বাসের ছাপ নিয়ে ডাকে, প্রিয়া। প্রিয়া অন্তুর গলা জড়িয়ে আছে, মুখ গুজে আছে তার কাঁধে। অন্তু লম্বা হওয়ায় প্রিয়ার পায়ের আঙুল মাটিতে ছুঁই ছুঁই অবস্থা হয়ে আছে। অন্তু একটা শুষ্ক ঢোক গেলে মন দ্বিধা নিয়ে এক হাত রাখে তার কোমরে, অন্য হাত তার মাথায় রেখে শুধায়, কি হয়েছে প্রিয়া? কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? প্রিয়া মুখ তুলে অন্তুর মুখোমুখি হয়। তির করে কাপা ঠোঁট উল্টে দেয়। বাচ্চাদের মতো কেঁদে ভাসিয়ে বলে, কি হয়েছে বলছো? তোমার কি হয়েছে? বখাটেদের মতো মারামারি করো? তুমি মারামারি করতে জানো? যদি কিছু হয়ে যেত? অন্তু নেশালো চোখে তাকায়, কিছু কাঙ্ক্ষিত শব্দ শোনার আশায় আকুল স্বরে বলে। হলে কি হতো? প্রিয়ার রাগে এলোপাথারি কতগুলো কিল দিল অন্তুর বুকে। নাক টেনে বলে, আবার বলছো কি হতো? তোমার লজ্জা করে না? আমাকে জ্বালাতে মজা লাগে? আমার কষ্ট হয় না? কেন কষ্ট হয়? তুমি সব বুঝেও কেন এমন করছো? অন্তর চোখে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা। আমি বুঝতে পারছি না, তুই বোঝা। প্রিয়ার রাগ হয়, কান্না কমে আসে, রাগে জ্বলে উঠে বলে, তোমাকে বুঝতে হবে না। তুমি নাকি গুরুতর আহত হয়েছো। কই, কপালের চোট ছাড়া তো কোনো চোটই দেখছি না। মিথ্যেবাদী একটা। আমি এ বিষয়ে কিছু বলেছি তোকে? তুই তো ছুটে এলি। প্রিয়া অভিমান করে বলল, না বলনি, কিছু বলনি তুমি। ছাড়ো আমাকে। অন্ত দু হাত উঁচিয়ে বলল, আমি কি করে ছাড়বো? ধরে তো রেখেছিস তুই। প্রিয়া দেখলো সে সত্যি ওকে ধরে আছে। দুহাত অন্তর কাঁধের ওপর, দুজন খুব কাছাকাছি। ব্যাপারটা বুঝতে পেরেই একটু দূরে সরে এসে দাঁড়ায়। ঠিক তখনই শোনা যায় একজন ছেলের কণ্ঠস্বর। কিরে দোস্ত, এটা কি তোর অন্তপ্রিয়া নাকি?
প্রিয়া চমকে ওঠে, পাশে তাকাতেই দেখে অন্তর সাথে দুটো ছেলেও ছিল। ছেলে দুটো বেশি আহত মনে হয়, তাদের হাতে পায়ে কপালে নাকে সাদা ব্যান্ডেজে মোড়ানো। প্রিয়া এতক্ষণ কোন জগতে ছিল? এই ছেলে দুটোকে কি সে দেখেনি? ইস, কি লজ্জা! এদের সামনে অন্তকে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদলো। তার চেয়েও বড় কথা, এরা কি করে জানে অন্তকে অন্তপ্রিয়া ডাকে? বন্ধুর প্রশ্নে অন্ত প্রসন্ন হেসে সরল মুখে জবাব দেয়, এই সেই অন্তপিয়া যার জন্য তোর বন্ধু পাগল উন্মাদ। এবার বোধহয় প্রিয়ার হৃৎপিণ্ডটা আর নিজের কাছে রইল না। এত জোরে বিট করছে যেন এক্ষুনি বুকের নরম মাংসপিণ্ড ভেদ করে বাইরে আসবে। এভাবে সবার সামনে অকপটে এরকম কথা বলে দিল। সে আশ্চর্য চোখে তাকায় অন্তর দিকে। পাশ থেকে আরেকটা ছেলের কণ্ঠ শোনা গেল, তুই তো বলেছিলি সে এখনো মেনে নেয়নি থাকে, এত জলদি পুটিয়ে ফেললি কি রে পটালি ভাই? তোর মতো কোনো ব্যাঙ একটা মেয়ে পুটিয়ে নিল কি করে পটালি? একটু শেখা, যাতে আমরা অসুস্থ হলেও কেউ একজন দৌড়ে এসে আমাদের জড়িয়ে ধরে।